সময়ের চাকা বড় অদ্ভুত। যে মানুষটা একদিন নিজের সবকিছু উজাড় করে দিয়েছিল প্রিয়জনের স্বপ্ন পূরণের জন্য, নিয়তির নির্মম পরিহাসে আজ সে নিজেই রাস্তার ধারে ধুঁকছে। ক্ষমতার দম্ভ কিভাবে মানুষকে অন্ধ করে দেয়, আর সত্যিকারের ভালোবাসা কিভাবে নীরবে সব সয়ে যায়, এ গল্প তারই এক জীবন্ত দলিল। বন্ধুরা, এই গল্পটি আমাদের ঢাকা শহরের, যেখানে দুপুরের তপ্ত রোদে রাস্তার ধারে এক লোক মাটির বাসন সাজিয়ে বসেছিল। তার মুখে ঘাম ছিল, কাপড় পুরনো ছিল, আর চোখে ছিল এক অদ্ভুত ক্লান্তি। তার নাম ছিল শফিক। শফিক ধীরে ধীরে হাঁক দিচ্ছিল, নিয়ে নাও ভাই, ঠান্ডা জল রাখার কলসি সস্তায় নিয়ে নাও। কিন্তু কেউ দাঁড়াচ্ছিল না। সবাই নিজের জগতেই এত ব্যস্ত ছিল যে কারো কাছে তার জন্য এক মুহূর্তও সময় ছিল না। তখনই হঠাৎ রাস্তায় একটি জোরালো আওয়াজ কেঁপে ওঠে, সাইড দাও, রাস্তা খালি করো, এসপি ম্যাডামের গাড়ি আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। লোকজন এদিক ওদিক সরে যেতে থাকে এবং দেখতে দেখতেই একটি চকচকে লাল বাতিওয়ালা গাড়ি এসে ঠিক শফিকের সামনে থামে। গাড়ির দরজা খোলে এবং বাইরে নেমে আসে এসপি তানজিনা। কড়া ইউনিফর্ম, চোখে তেজ আর চেহারায় অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। যেই তার নজর শফিকের ওপর পড়ে, সে কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। তার চোখ কুঁচকে যায়। এ এ তো শফিকও তাকে দেখে। তার হাত কেঁপে ওঠে। দুজনের চোখাচোখি হয়, আর কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো পরিবেশ থমকে যায়। তারপর হঠাৎ তানজিনার আওয়াজ গর্জে ওঠে, তুমি এখানে কি করছ? তার কণ্ঠস্বরে তিরস্কার ছিল, ঘৃণা ছিল। শফিক হালকা করে হাসার চেষ্টা করে বলে, ব্যাস, জীবন চালাচ্ছি। তানজিনা হেসে ওঠে, কিন্তু সেটা সাধারণ হাসি ছিল না, সেটা ছিল খোঁটায় ভরা। জীবন? একে জীবন বলো তুমি? রাস্তায় বসে বাসন বিক্রি করা? কাছে দাঁড়িয়ে থাকা লোকজন সব দেখছিল। কিছু লোক ফিসফিস করতে লাগল, আরে, এ তো সেই লোকটা না, এসপি ম্যাডামের এক্স হাজব্যান্ড। শফিকের মাথা নিচু হয়ে যায়, কিন্তু তানজিনা এখানেই থামে না। সে এগিয়ে যায় আর একটি কলসি তুলে মাটিতে আছড়ে ফেলে। কলসিটা চুরমার হয়ে যায়। তোমার মতো ব্যর্থ মানুষকে তো আমি চিনতেও চাই না। এই কথাগুলো যেন সোজাসুজি শফিকের হৃদয়ে গিয়ে বিঁধে যায়। শফিক কিছু বলে না, শুধু ভাঙা কলসিটার দিকে তাকিয়ে থাকে। তার চোখ জলে ভরে যায়, কিন্তু সে চোখের জল বাইরে আসতে দেয় না। তানজিনা ঘুরে যেতে লাগে, তখনই শফিক ধীরে করে বলে, তানজিনা, 1 মিনিট। তানজিনা থামে, কিন্তু পেছনে ঘোরে না। এবার কি বলার আছে? শফিকের গলা কাঁপছিল। ব্যাস এতটুকুই যে, ভালো থেকো। তানজিনার আগে ঘুরে দাঁড়ায়, আমার সুখের চিন্তা করার তুমি কে? যখন আমার তোমাকে দরকার ছিল তখন তুমি কিছুই করতে পারোনি। শফিক চুপ হয়ে যায়। ভিড় আরও বাড়তে থাকে। তানজিনা জোরে বলে, তোমার এটাই যোগ্যতা, আর সবসময় এটাই থাকবে। এই কথা বলে সে গাড়িতে বসে পড়ে। গাড়ি সেখান থেকে চলে যায়, আর পেছনে ফেলে যায় ভাঙা বাসন আর তার চেয়েও বেশি ভেঙে পড়া এক মানুষ। শফিক ধীরে ধীরে নিচে বসে পড়ে। তার হাত কাঁপছিল। সে ভাঙা কলসির টুকরোগুলো তুলতে থাকে। তখনই কাছে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চা জিজ্ঞেস করে, ভাইয়া, ওই ম্যাডাম আপনাকে এত বকা দিচ্ছিল কেন? শফিক হালকা হাসি আনার চেষ্টা করে বলে, কিছু না, পুরনো পরিচয়। কিন্তু তার চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সে তার বাসনপত্র গুছোতে থাকে। রোদ আরও কড়া হয়ে গিয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি জ্বালা তার ভেতরে ছিল। আর তখনই তার নজর সামনে লাগানো একটি পুরনো পোস্টারের ওপর পড়ে, যাতে তানজিনার ছবি ছাপা ছিল, এসপি তানজিনা, ঢাকার নতুন এডিসি। শফিক কয়েক সেকেন্ড ধরে ওই পোস্টারটার দিকে তাকিয়ে থাকে এবং তারপর ধীরে ধীরে নিজেকে বলে, তুমি অনেক এগিয়ে গেছো তানজিনা, আর আমি ওখানেই রয়ে গেলাম। তার চোখের সামনে হঠাৎ অতীতের কিছু দৃশ্য ভেসে উঠতে থাকে। সেই দিনগুলোর কথা, যখন সবকিছু অন্যরকম ছিল, যখন তানজিনার চোখে অহংকার নয়, স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য শফিক দিন রাত পরিশ্রম করত। সে নিজের চাকরি থেকে ফিরেও তানজিনাকে পড়াত, রাতের পর রাত জেগে থাকত, যাতে তানজিনা একদিন অফিসার হতে পারে। কিন্তু আজ সেই তানজিনাই তাকে রাস্তায় অপমান করে চলে গেল। শফিকের চোখ থেকে এবার জল গড়িয়ে পড়তে থাকে। সে তাড়াতাড়ি সেগুলো মুছে ফেলে এবং নিজের বাসন তুলে নিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। প্রতিটি কদম যেন ভারী হয়ে আসছিল, কিন্তু সে থামে না, কারণ সে জানত এখন তার জন্য থামা বারণ।
হাঁটতে হাঁটতে সে এক নির্জন গলিতে পৌঁছায়, যেখানে কেউ ছিল না। সে দেয়াল ঘেঁষে বসে পড়ে আর হঠাৎ জোরে কাশতে শুরু করে। তার কাশি থামার নামই নিচ্ছিল না। কয়েক সেকেন্ড পর তার হাতে রক্তের ফোঁটা দেখা যায়। শফিক ঘাবড়ে যায়। সে এদিক ওদিক দেখে যে কেউ দেখছে তো না। তারপর তাড়াতাড়ি নিজের হাত কাপড় দিয়ে মুছে ফেলে এবং নিজেকে বলে, না, এখন আমাকে পড়লে চলবে না। সে ধীরে ধীরে ওঠে এবং আবার হাঁটতে শুরু করে, কিন্তু এবার তার পা আরও দুর্বল ছিল। তার মুখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল, তবুও সে হাসছিল, যেন কিছু লুকাচ্ছে, যেন কোনো খুব বড় রহস্য নিজের ভেতরে চেপে রেখেছে। আর হয়তো সেই রহস্যটাই তার জীবনের সবচেয়ে বড় সত্যি ছিল, যা সে আজ পর্যন্ত কাউকে জানায়নি, এমনকি তানজিনিয়াকেও পর্যন্ত না। শফিক আকাশের দিকে তাকায় আর ধীরে করে বলে, ইস, তুমি যদি জানতে পারতে। যাই হোক বন্ধুরা, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে তার ছোট ঘরটিতে পৌঁছাল। দরজা খুলতেই ভেতরে এক গুমোট ভাব অনুভব হল। গরম হাওয়া, বন্ধ ঘর আর চারদিকে ছড়িয়ে থাকা নীরবতা। সে বাসনগুলো এক কোণে রাখল এবং কিছু না ভেবেই খাটিয়ায় বসে পড়ল। মাথা নিচু করে নিল, হাতের শিরাগুলো ফুলে উঠেছিল আর মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুক্ষণ সে এভাবেই বসে রইল। তারপর পকেট থেকে টাকা বের করল, গুনতে লাগল 10, 20, 50, তারপর হঠাৎ থেমে গেল এবং নিজেই হালকা হেসে উঠল। আজও দিন চলেই যাবে, কিন্তু সেই হাসিতে শান্তি ছিল না, ছিল শুধুই বাধ্যবাধকতা। সে উঠল, কলসি থেকে জল নিল, এক ঢোক খেল, কিন্তু গলা যেন আরও শুকিয়ে গেল। সে গ্লাসটা নিচে রেখে দিল আর দেয়ালের দিকে তাকাতে লাগল। দেয়ালে কিছুই ছিল না, কিন্তু তার দৃষ্টি এমনভাবে স্থির ছিল যেন সেখানে কোনো ছবি টাঙানো আছে। ধীরে ধীরে তার চোখে আর্দ্রতা নেমে এলো। সে উঠল আর ঘরের কোণে রাখা পুরনো ব্যাগটা নিজের কাছে টেনে নিল। ব্যাগ খোলার সময় তার হাত একটু কাঁপছিল, যেন সে এমন কোনো সত্যের কাছাকাছি যাচ্ছিল যা সে সব সময় লুকিয়ে এসেছে। ব্যাগের ভেতর থেকে সে একটি পুরনো কাগজ বের করল। কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে রইল, তারপর আবার রেখে দিল, যেন এখনও সাহস সঞ্চয় করতে পারেনি। এরপর সে একটি ছোট কৌটো বের করল। কৌটো খুলতেই ভেতরে একটি লাল রঙের চুড়ি দেখা গেল। সেই চুড়িটা খুব সাধারণ ছিল, কিন্তু তার জন্য খুব বিশেষ ছিল। শফিক সেটা হাতে নিল আর হালকা করে হাসল। তোমার এটা কত পছন্দ ছিল? তার গলা নিচু ছিল, যেন সে নিজের সাথে নয়, অন্য কারো সাথে কথা বলছিল। তার চোখে পুরনো দিনের ঝলক স্পষ্ট দেখা যেতে লাগল। একটা ছোট ঘর, বইয়ে ভরা, আর সামনে বসে আছে তানজিনা। চুল অবিন্যস্ত, চোখে ঘুম, কিন্তু পড়াশুনো চলছে। আর শফিক তার সামনে বসে তাকে বোঝাচ্ছিল, এই টপিকটা খুব জরুরি, পরীক্ষায় নিশ্চয়ই আসবে। তানজিনা ক্লান্ত স্বরে বলত, ব্যাস, আজকের জন্য এটুকু যথেষ্ট। শফিক হাসত, ব্যাস, আর এই একটা, তারপর বিশ্রাম। ওই একটা কখনো শেষ হতো না, কিন্তু তানজিনা প্রতিবারই রাজি হয়ে যেত। শফিকের চোখ খোলা ছিল, কিন্তু সে সেই সব কিছু দেখছিল যা এখন শুধুই স্মৃতি হয়ে গেছে। হঠাৎ তার খুব জোরে কাশি এলো। সে ঝুঁকে পড়ল। কাশি এতই তীব্র ছিল যে তার শ্বাস আটকে যেতে লাগল। সে তাড়াতাড়ি মুখে হাত রাখল, আর কয়েক মুহূর্ত পর যখন হাত সরাল, তখন তাতে রক্তের হালকা দাগ ছিল। সে কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে কাপড় দিয়ে মুছে ফেলল, যেন তার কাছে এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। ধীরে করে বলল, এখনও না, এখনও অনেক কিছু বাকি আছে। সে খাটিয়ায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল। ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ভাবনা আবার অতীতের দিকে মোড় নিল। সেই দিনটা যখন তানজিনার রেজাল্ট বেরিয়েছিল, পুরো ঘর আনন্দে ভরে উঠেছিল। তানজিনার চোখে জল ছিল। সে বারবার বলছিল, আমি হয়ে গেছি, সত্যি সত্যি হয়ে গেছি। আর শফিক শুধু তাকে দেখছিল, যেন এটা তার নিজেরই জয়। সে সেদিন নিজেকে বলেছিল, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু হয়তো সেখান থেকেই সবকিছু বদলাতে শুরু করেছিল। ধীরে ধীরে তানজিনার ব্যবহার বদলাতে লাগল, তার কথাগুলো বদলাতে লাগল। আর তারপর একদিন সে সামনে দাঁড়িয়েছিল, ঠান্ডা গলায় বলল, এই সম্পর্ক আর চলতে পারে না। শফিকের শ্বাস যেন আটকে গিয়েছিল। সে শুধু একটা প্রশ্ন করেছিল, কেন? আর উত্তরটা আজও তার বুকে বিঁধে আছে। কারণ এখন আমরা সমান নই। শফিক সেদিন কিছু বলেনি, শুধু চুপচাপ দাঁড়িয়েছিল, যেন তার গলা কোথাও হারিয়ে গেছে। ঘরে শুয়ে শুয়ে সে সব কিছু মনে করতে করতে ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। এক ফোঁটা চোখের জল তার কানের পাশ দিয়ে গড়িয়ে বালিশে হারিয়ে যায়।
বাইরে রাত গভীর হয়েছিল, কিন্তু তার ভেতরের অন্ধকার তার চেয়েও বেশি গভীর ছিল। কিছুক্ষণ পর সে আবার ওঠে, দরজার কাছে যায় এবং বাইরে উঁকি দেয়। রাস্তায় হালকা আলো জ্বলছিল, কিছু লোক এখনও যাতায়াত করছিল। শফিক কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে করে দরজা বন্ধ করে দেয়। ফিরে এসে খাটিয়ায় বসে পড়ে, 2 হাত জড়ো করে নিচের দিকে তাকায়, যেন নিজের কাছেই কোনো প্রশ্ন করছে। তারপর খুব ধীরে করে বলে, আমি তো কখনো কিছু ভুল করিনি, তবুও সব ভুল কি করে হয়ে গেল? তার গলা খুব নিচু ছিল, কিন্তু তাতে কষ্ট অনেক গভীর ছিল। কয়েক মুহূর্ত পর সে চুপ হয়ে গেল। ঘরে আবার সেই নিস্তব্ধতা ছেয়ে গেল, আর সেই নিস্তব্ধতার মাঝেই শফিক শুধু চুপচাপ বসে রইল। ধীরে ধীরে রাত গভীর হচ্ছিল, কিন্তু তার চোখে ঘুমের নামগন্ধও ছিল না। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মস্তিষ্ক যেন থামার নামই নিচ্ছিল না। কিছুক্ষণ পর সে পাশ ফিরল আর ছাদের দিকে তাকাতে লাগল, যেন সেখানে সে কোনো উত্তর পেয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে কখন যে তার চোখ লেগে গেল সে বুঝতেই পারল না। পরের দিন সকালের প্রথম আলো ফোটার সাথেই সে উঠে বসল। আজ শরীর আরও ভারী লাগছিল, কিন্তু তবুও সে নিজেকে বাধ্য করল। ধীরে ধীরে উঠে সে মুখ ধুল, বাসনের বস্তা কাঁধে রাখল আর কিছু না খেয়েই বাইরে বেরিয়ে পড়ল। রাস্তায় সেই একই ভিড়, সেই কোলাহল, সেই ছুটন্ত জীবন ছিল। কিন্তু শফিকের হাঁটার গতি এখন আগের চেয়েও ধীর হয়ে গিয়েছিল। সে নিজের জায়গায় পৌঁছাল, বাসন সাজালো আর চুপচাপ বসে পড়ল। আজ সে কোনো হাঁকও দিল না, শুধু লোকজনকে পার হতে দেখতে লাগল। কিছুক্ষণ পর এক মহিলা তার কাছে এলো আর 2টো কলসি তুলে দেখতে লাগল। সে জিজ্ঞেস করল, কত দাম? শফিক ধীর গলায় উত্তর দিল, যা ঠিক মনে হয় দিয়ে দিন। মহিলা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখল, তারপর কিছু টাকা রেখে চলে গেল। শফিক টাকাগুলো গুনলও না, শুধু চুপচাপ রেখে দিল। এখন তার দরদাম করার শক্তিও আর অবশিষ্ট ছিল না। দুপুর গড়াতেই রোদ কড়া হল, ঘাম তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু সে নিজের হাত দিয়ে সেটা মোছারও চেষ্টা করল না। তখনই কাছে কিছু লোক দাঁড়িয়ে কথা বলতে লাগল। শুনলাম কাল এসপি ম্যাডাম এখানেই কাউকে বকা দিচ্ছিল। দ্বিতীয়জন বলল, হ্যাঁ, ওই লোকটাই বোধহয়। শফিক তাদের দিকে তাকালও না, কিন্তু প্রতিটি শব্দ তার কানে পরিষ্কার পৌঁছাচ্ছিল। তখনই সেই 2 লোক আবার বাইক নিয়ে এসে পড়ল। আজ তাদের চেহারায় আরও বেশি কঠোরতা ছিল। একজন নেমেই বলল, কি হলো, টাকা রেডি আছে? শফিক ধীরে করে পকেটে হাত ঢোকাল আর কিছু দুমড়ানো মোচড়ানো নোট বের করে তাদের দিকে বাড়িয়ে দিল। সেই লোকটা টাকা গুনতে গুনতে বলল, এতটুকুই, বাকিটা? শফিক মাথা নিচু করে নিল, আজ ব্যাস এতটুকুই হয়েছে। দ্বিতীয় লোকটা রাগে বলল, বুঝতে পারিস না নাকি, এখানে বসতে হলে পুরোটা দিতে হবে। এই কথা বলে সে আবার একটা কলসিকে পা দিয়ে লাথি মারল। কলসিটা ভেঙে ছড়িয়ে পড়ল। এবার শফিক কিছুই বলল না, না আটকালো না হাত জোড় করল, শুধু চুপচাপ দেখতে লাগল, যেন এখন তার ভেতরে প্রতিবাদ করার সাহসটাই শেষ হয়ে গিয়েছিল। লোক দুটো হাসতে হাসতে চলে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা কিছু মুহূর্ত পর্যন্ত দেখতে লাগল, তারপর যে যার রাস্তায় চলে গেল। শফিক ধীরে ধীরে ভাঙা টুকরোগুলো তুলল আর একপাশে রেখে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু চেহারায় কোনো ভাব ছিল না, যেন এখন কষ্টটাও সে আর অনুভব করছিল না। সন্ধ্যা পর্যন্ত সে কোনো হাঁক দিল না। যে 2-4জন লোক নিজে এসে নিয়ে গেল, সেটাই ছিল তার আয়। সূর্য ডুবতে শুরু করলে সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল এবং ধীরে ধীরে ফিরে চলল। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার শ্বাস দ্রুত হতে লাগল। সে থেমে গিয়ে একটি দেওয়ালের সাহায্য নিল। বুকে জ্বালা বাড়ছিল। সে দীর্ঘ শ্বাস নেওয়ার চেষ্টা করল, কিন্তু কাশি শুরু হয়ে গেল। এবারের কাশি আগের চেয়েও বেশি তীব্র ছিল। সে মুখে হাত রাখল, আর যখন হাত সরাল তখন রক্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ড সে ওখানেই দাঁড়িয়ে রইল, তারপর তাড়াতাড়ি এদিক ওদিক দেখল কেউ দেখেনি তো। সে হাতটা কাপড় দিয়ে মুছল আর নিজেকে সামলে নিল। ধীরে করে বলল, ব্যাস, আর একটু। সে কোনো মতে নিজের ঘর পর্যন্ত পৌঁছাল। দরজা খুলল আর ভেতরে আসতেই যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। বাসন একপাশে রাখল আর সোজা খাটিয়ায় গিয়ে পড়ল। শ্বাস দ্রুত চলছিল। কিছুক্ষণ সে এভাবেই শুয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগল। কিছুক্ষণ পর সে হাত বাড়িয়ে কাছে রাখা ব্যাগটা নিজের দিকে টানল। ব্যাগ খোলার সময় তার আঙুলগুলো কাঁপছিল। সে ভেতর থেকে সেই পুরনো কাগজটা বের করল। কয়েক সেকেন্ড ওটার দিকে তাকিয়ে রইল। এবার তার চোখ ওটার থেকে সরছিল না, যেন সে এখন আর ওটার থেকে পালাতে চায় না, যেন ওই কাগজে তার পুরো জীবন লেখা ছিল।
তার প্রতিটি ত্যাগ, প্রতিটি স্বপ্ন, প্রতিটি কষ্ট ওতেই বন্দী ছিল। শফিক ধীরে ধীরে কাগজটা ভাঁজ করল আর ব্যাগে রেখে দিল। তার হাত দুর্বল হয়ে পড়েছিল, শ্বাস ভারী ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে নিজের বুকের বোঝা নিজেই বলে হালকা করে নিয়েছে। সে দেওয়াল ঘেঁষে বসে রইল, চোখ বন্ধ করল আর একটা দীর্ঘ শ্বাস নিল। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতাতেও তার জীবনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। হাতের সাহায্যে ওঠার চেষ্টা করল, কিন্তু শরীর জবাব দিয়ে দিল। সে আবার খাটিয়ায় পড়ে গেল। তার মুখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সে কোনো আওয়াজ করল না, যেন এখন কষ্টটাও তার নিজের হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। প্রতিবেশী জলিল মিয়া ভেতরে এলো। সে শফিককে ওই অবস্থায় দেখে ঘাবড়ে গেল। আরে, এ কি অবস্থা হয়েছে তোর? তার গলা কাঁপছিল। শফিক ধীরে করে চোখ খুলল আর শুধু এটুকু বলল, কিছু না, শুধু ক্লান্ত হয়ে পড়েছি। জলিল মিয়া সাথে সাথে বলল, চল ডাক্তারের কাছে যাই। কিন্তু শফিক মাথা নাড়ল। আর দরকার নেই। তার গলা খুব শান্ত ছিল, যেন সে সব কিছু মেনে নিয়েছে। জলিল মিয়া কিছু বুঝতে পারল না, কিন্তু তার চোখে ভয় পরিষ্কার ছিল। সে বাইরে চলে গেল আর শফিক আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তার শ্বাস এখন আগের চেয়ে ধীর ছিল, আর প্রতিটি শ্বাস যেন ভারী লাগছিল। অন্যদিকে সেই সময় তানজিনা নিজের অফিসে বসেছিল, কিন্তু আজ তার মন কোনো কাজেই বসছিল না। বারবার সেই দৃশ্যটাই তার চোখের সামনে ভেসে উঠছিল। রাস্তায় বসে থাকা শফিক আর তার নিজের কথাগুলো, তোমার এটাই যোগ্যতা। এই কথাগুলো তার হৃদয়কে ভেতর থেকে কেটে ফেলছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মন মানতে রাজি ছিল না। তখনই তার সামনে রাখা একটা পুরনো ফাইল খুলল। সে ওটা তুলল, আর যেই তার নজর একটা নামের ওপর পড়ল, তার হৃদয় জোরে ধড়কিয়ে উঠল। শফিক। সে ফাইলটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করল, আর যেমন যেমন শব্দগুলো সামনে আসতে লাগল, তার চেহারা বদলাতে লাগল। কিডনি ডোনেশন, ডোনার শফিক। তার চোখের সামনে সব ঘুরতে লাগল, হাত কাঁপতে লাগল, শ্বাস দ্রুত হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না। সে বারবার পড়তে লাগল, কিন্তু প্রতিবারই সেই একই সত্য সামনে আসছিল। তার ভেতরের অহংকার সেই মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল, আর প্রথমবার সে বুঝতে পারল যে সে কি হারিয়ে ফেলেছে। সে সাথে সাথে উঠল, কিছু না ভেবেই অফিস থেকে বাইরে বেরিয়ে গেল। গাড়ি বের করো। তার গলায় ঘাবড়ানি ছিল, অস্থিরতা ছিল, যেন প্রতিটা সেকেন্ড তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। গাড়ি তীব্র গতিতে সেই রাস্তার দিকে ছুটল যেখানে শফিক বসত। কয়েক মিনিটের মধ্যেই সে সেখানে পৌঁছে গেল, কিন্তু আজ সেখানে কেউ ছিল না। খালি জায়গা, ভাঙা মাটি আর নিস্তব্ধতা। সে আশেপাশে জিজ্ঞেস করল, ওই লোকটা কোথায়? কেউ জবাব দিল, ম্যাডাম, তার শরীর খারাপ ছিল, বাড়ি চলে গেছে। তানজিনার সাহস আটকে গেল। কোথায় থাকে? উত্তর পেল, ওদিকে গলিতে। সে দৌড়ে গেল। তার পা দ্রুত চলছিল, কিন্তু বুকটা ভয়ে ভরা ছিল। গলিতে পৌঁছতেই সে দেখল একটা ছোট ঘরের বাইরে লোকজন দাঁড়িয়ে আছে। তার বুক আরও জোরে ধরকিয়ে উঠল। সে ভিড় ঠেলে ভেতরে গেল। ঘরের ভেতর খাটিয়ায় শফিক শুইছিল। তার চোখ বন্ধ ছিল, শ্বাস খুব ধীর ছিল, চেহারা একদম শান্ত, যেন এখন কোনো কষ্টেই তার কিছু যায় আসে না। তানজিনা ধীরে ধীরে তার কাছে এলো এবং তার সামনে বসে পড়ল। তার হাত কাঁপছিল, চোখ থেকে জল অনবরত গড়িয়ে পড়ছিল। সে খুব ধীরে করে তার নাম ধরে ডাকল, শফিক। শফিক হালকা করে চোখ খুলল, সামনে তানজিনাকে দেখল, আর তার মুখে খুব হালকা একটা হাসি ফুটে উঠল, যেন তার কোনো অভিযোগই নেই। তুমি এসেছ? তার গলা খুব নিচু ছিল, কিন্তু তাতে আপনত্ব ছিল। তানজিনা ভেঙে পড়েছিল। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি। তুমি আমার জন্য সবকিছু দিয়ে দিয়েছ, আর আমি। তার গলা ভারী হয়ে এলো, সে কেঁদে ফেলল। শফিক খুব ধীরে করে তার হাতটা ধরল। তার মুঠি দুর্বল ছিল, কিন্তু তাতে সততা ছিল। তুমি খুশি ছিলে? ব্যাস, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধুই শান্তি। তানজিনা মাথা নাড়ল। না, আমি খুশি ছিলাম না, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তার কান্না থামছিল না। ঘরে এক গভীর নীরবতা ছেয়ে গেল। সময় যেন থমকে গেল। শফিকের শ্বাস ধীরে ধীরে আরও ধীর হতে লাগল। সে শেষবারের মতো তানজিনার দিকে তাকালো আর খুব হালকা গলায় বলল, এখন সব ঠিক আছে। তার চোখ বন্ধ হয়ে গেল, হাত শিথিল হয়ে গেল। তানজিনা কয়েক মুহূর্ত পর্যন্ত তাকে দেখতে লাগল, তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠল। তার মাথা শফিকের হাতের ওপর ঝুঁকে পড়ল, কিন্তু এখন উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। কয়েকদিন পর সেই রাস্তা, সেই জায়গা
যেখানে একসময় শফিক রোদে বসে মাটির বাসন বিক্রি করত, এখন সেখানে সবকিছু তেমনই ছিল। কিন্তু একটা জিনিস চিরকালের জন্য বদলে গিয়েছিল। ওই জায়গায় বসে থাকা মানুষটা আর ছিল না, শুধু তার স্মৃতিগুলো রয়ে গিয়েছিল। তানজিনা অনেকবার সেখানে দাঁড়িয়ে ওই জায়গাটার দিকে তাকিয়ে থাকত, যেখানে শফিক চুপচাপ বসে থাকত, মানুষের খোঁটা শুনত, তবুও হাসি মুখে নিয়ে নাও ভাই বলত। আজ ওই জায়গাটা খালি ছিল, কিন্তু তানজিনার ভেতরে একটা ঝড় বইছিল, যা প্রতি মুহূর্তে তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। সে আবার নিজের ডিউটিতে ফিরে গেল, সেই একই ইউনিফর্ম, একই প্রতিপত্তি, একই চেয়ার, কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছিল। এখন প্রতিটি কেসের মাঝে, প্রতিটি ফাইলের মাঝে, প্রতিটি নিস্তব্ধতায় সে শুধু একটা চেহারাই দেখতে পেত, শফিক। কখনো কখনো সে মিটিংয়ের মাঝে হারিয়ে যেত, কখনো হঠাৎ চুপ হয়ে যেত, আর যখনই একা থাকত তার চোখে জল এসে যেত। সে নিজেকে শুধু একটাই প্রশ্ন করত, কেন বুঝতে পারলাম না আমি ওকে? কয়েক সপ্তাহ পর তানজিনা একটা সিদ্ধান্ত নিল। সে শফিকের নামে একটা ছোট এনজিও শুরু করল, সেই সব মানুষদের জন্য যারা বাধ্য হয়ে নিজেদের স্বপ্ন ছেড়ে দেয়, যারা চুপচাপ সব কিছু সহ্য করে কোনো অভিযোগ ছাড়া। ওই এনজিওর নাম ছিল শফিক ফাউন্ডেশন। সেখানে গরিব বাচ্চাদের পড়াশোনা হতো, অভাবীদের সাহায্য করা হতো, আর এমন প্রতিটি মানুষকে ভরসা দেওয়া হতো যে জীবনের কাছে হার মানতে শুরু করেছে। লোকজন তার প্রশংসা করতে লাগল, তাকে এক উদাহরণ মানতে শুরু করল। কিন্তু তানজিনা জানত এই সব কিছু তার ভেতরের শূন্যস্থান পূরণ করতে পারবে না, কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে একটাই অনুভূতি দংশন করত, যে মানুষটা তার জন্য সব কিছু হারিয়েছে সে তাকেই হারিয়ে ফেলেছে। কখনো কখনো সে ওই ফাউন্ডেশনের একটা ঘরে একা বসে থাকত, যেখানে দেওয়ালে শফিকের একটা ছবি টাঙানো ছিল। সে ওটার দিকে তাকিয়ে ধীরে করে বলত, আমি এখন সব কিছু করছি, কিন্তু তোমাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত, কিন্তু এখন সে সেগুলো আটকায় না, কারণ এখন সে বুঝতে পেরেছিল অনুশোচনা হল সেই শাস্তি যা মানুষ নিজেকে সারা জীবন দেয়, আর সে প্রতিদিন প্রতিটি শ্বাসের সাথে ওই শাস্তিটাই ভোগ করছিল। কারণ সত্য এটাই ছিল যে মানুষটিকে সে কখনো যোগ্যতা বলে প্রত্যাখ্যান করেছিল, সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় মূল্য। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে কখনো কোনো মানুষকে তার অবস্থা বা যোগ্যতা দিয়ে বিচার করা উচিত নয়। কারণ অনেক সময় যে মানুষটি বাইরে থেকে সবচেয়ে দুর্বল দেখায়, সেই ভেতর থেকে সবচেয়ে বেশি মজবুত হয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর যখন সত্য সামনে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো লোক দেখানো হয় না, তা চুপচাপ নিজের সব কিছু দিয়ে দেয়। কিন্তু এবার আপনারা বলুন, আপনারা যদি তানজিনার জায়গায় থাকতেন, তবে কি আপনারাও নিজেদের স্ট্যাটাস এবং পাওয়ারের জন্য নিজেদের মানুষকেই প্রত্যাখ্যান করতেন? আর যদি আপনারা শফিকের জায়গায় থাকতেন, তবে কি আপনারাও এত বড় ত্যাগ করেও নিজেদের সত্য লুকিয়ে রাখতেন? আপনাদের মতে এই গল্পের সবচেয়ে বড় ভুল কার ছিল, তানজিনার নাকি শফিকের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর এমন হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেল গল্পের আসর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।